পেয়েছি এবং গত বৃহস্পতিবার আসলে তৃতীয় পর্বের আলোচনাটা গোড়াপত্তন হয়েছে। এটার ইমপ্লিমেন্টেশনের মেথড কি হতে পারে? আপনি নিশ্চয়ই জানেন যে জাতীয় ঐকমত্য কমিশন আমাদের সাথেও অনানুষ্ঠানিকভাবেই বসেছিল সব রাজনৈতিক দলগুলোর সাথে, এবং তারা বিশেষজ্ঞ প্যানেল তৈরি করেছে যেখানে আইনজীবী ছিলেন এবং আইনের শিক্ষক ছিলেন, এক্সপার্টরা, তারা মতামত নিয়েছেন। তো সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথাবার্তা বলে জাতীয় ঐকমত্য কমিশন 6টা বা 7টা খুব সম্ভবত এরকম মেথড তারা লিস্ট করেছেন এবং বিশেষজ্ঞ প্যানেলের সাথে আলাপ আলোচনা করে তারা 4টা মেথড দিয়েছেন। আমি যদি একটু জানতে চাই যে আপনাদের আসলে কোন মেথডটা আসলে এই জুলাই সনদটাকে বাস্তবায়ন করার জন্য কোন অধ্যাদেশ তিনি জারি করতে পারবেন না। যদি আপনি এইভাবে পাঠ করেন যে আমাদের সংবিধানটা পুরোপুরি সমুন্নত আছে, তাহলে তো আপনি রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে সাংবিধানিক কোনো কাঠামোর পরিবর্তন করতে পারবেন না। আর যদি আপনি পাঠ করেন যে পুরো বিপ্লবটা বা গণ অভ্যুত্থান যেটাই বলুন না কেন, এটা রাষ্ট্রের যে কাঠামোগত মৌলিক পরিবর্তন এবং রাষ্ট্রকে পুনঃসজ্জা করার জন্য করা হয়েছে, তাহলে তো এই অনিবার্যভাবেই এই সংবিধানের পরিবর্তন প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে আপনি এটাকে কিভাবে ইন্টারপ্রেট করেন। যদি ন্যারো ইন্টারপ্রিটেশন হয় তাহলে এই মেথডটা পুরোপুরি ফিট ইন করবে না। তো আমরা লক্ষ্য করেছি যে এটা কি এখনই হবে না এটা পরবর্তী সংসদের জন্য আমরা ডেফার করব, এই প্রশ্নে ঐকমত্য কমিশনে মানে বেশ কয়েকটি প্রশ্ন আছে, সেগুলো আসলে ছোট ছোট করেই আমি প্রশ্নগুলোর উত্তর জানতে চাই। সেটা হচ্ছে আসলে দেখছে যে এখনই সংবিধান সংস্কারের দাবির পেছনে ভিন্ন উদ্দেশ্য বিএনপি দেখছে। এই দুটো বিষয় নিয়ে যদি আপনি একটু বলেন সংক্ষিপ্ত আকারে। আমার আবারও প্রশ্ন আপনার কাছে আছে। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনার যে সংসদীয় আসন সেটি নিয়ে আসলে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছে। আপনি নির্বাচন কমিশনে গেছেন, সেখানে একটা হট্টগোল তৈরি হয়েছিল। সংখ্যা 4 লাখ, তখন একটা ব্যালেন্স করার চেষ্টা করা হয়। 2 হচ্ছে ভৌগোলিক অবস্থা। ধরুন যেই দুটো ইউনিয়ন আমার সঙ্গে মানে যে সরাইলের সঙ্গে এসছে, তাদের থেকে সরাইলের দূরত্ব হচ্ছে 15 থেকে 20 মিনিট, আর তাদের থেকে সদরের দূরত্ব, ব্রাহ্মণবাড়িয়া 3-এর সদরের দূরত্ব অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টা। তাহলে আপনি বলেন কোন দিকে গেলে তাদের সহজ হয়, সুবিধা হয়? 3 হচ্ছে প্রশাসনিক কার্যকলাপ। আমাদের এই দুটো ইউনিয়নের জমি রেজিস্ট্রি নানান কাজে তাদেরকে এই সরাইল উপজেলার উপরে নির্ভর করতে হয়। সো সকল দিক বিবেচনা করেই এই দুটি ইউনিয়নকে নির্বাচন কমিশন ব্রাহ্মণবাড়িয়া 2-এর সঙ্গে যুক্ত করেছে। অ্যান্ড দিস ইজ অ্যাবসলিউটলি আ কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। মানে ভোটার সংখ্যা কত, এলাকার সীমানা, প্রশাসনিক কার্যাবলী কোথায় গেলে সুবিধা হয়, ভৌগোলিক হিসাবে দূরত্ব কোন উপজেলা থেকে কত দূর, এগুলো একেবারেই কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। এবং কোয়েশ্চেন অফ ফ্যাক্ট কখনো রিটে ডিসাইডেড হয় না। ভেরি ইন্টারেস্টিংলি আমি দেখলাম যে একটা রিট ফাইল করা হয়েছে। আমি এই ব্যাপারে, আমাদের সীমানা নির্ধারণী আইন 2021 আছে, সেটা 7 ধারায় বলছে এই আইনের অধীনকৃত সীমানা বা কোনো আঞ্চলিক নির্বাচন গঠন বা কমিশনের কর্তৃত্বে গৃহীত কার্যকারিতা বা কৃতকর্ম আলোচনা সম্পর্কে কোনো আদালতে বা অন্য কোনো বিষয়ে আদালতে কোনো প্রশ্ন করা যাবে না। কিন্তু তারপরেও তারা রিট করেছেন, করতেই পারেন, এটা তাদের মানে অধিকার। সেটা বলবেন যে আপনারা বিএনপি যেই মানে অন্তর্কোন্দোলনে জড়াচ্ছেন, এটা আসন নিয়ে হোক কিংবা নানা ক্ষেত্রে হোক, সেটিকে আসলে আপনাদের দলকে দুর্বল করে তুলছে কিনা? আমি সম্পূর্ণ প্রশ্ন করতে চাই যে রিসেন্টলি যে ডাকসু এবং জাকসু নির্বাচন হয়েছে, সেখানে আমরা দেখলাম যে এবারই আসে নাই। এখানে অনেক কথা এসছে। কেউ বলেছে বিএনপির 1 বছরের কার্যকলাপের জন্য দায়ী, কেউ বলেছে দীর্ঘ 17 বছর ছাত্র দল যেতে পারে নাই ক্যাম্পাসে, সেটা এর জন্য দায়ী, কেউ বলেছে জামাতের ভোট, মানে আওয়ামী লীগের ভোট চলে এসছে জামাতের কাছে, এটা কেউ বলছে। নানানজন নানান কারণ বলছে, কিন্তু অন্তর্কোন্দল এটা কেউ বলে নাই। আর ব্রাহ্মণবাড়িয়া 2-3-এর মধ্যে এটাকে আমি অন্তর্কোন্দল বলবো না। ব্রাহ্মণবাড়িয়া 3-এর যারা ভুদুন্তি এবং চান্দুরার বাসিন্দা, তারা অ্যাপ্লাই করেছেন নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশনের কাছে তো ভাই সব আছে, তথ্য উপাত্ত, ম্যাপ, ভোটার সংখ্যা সব আছে। তারা ওগুলো দেখে একটা গণশুনানির আয়োজন করেছে। গণশুনানিতে ব্রাহ্মণবাড়িয়া 3-এ যিনি সংসদ সদস্য মানে হতে চাইছেন, তিনি প্রায় 20-25 জনকে হিয়ারিং করিয়েছেন, কিন্তু ওনার শান্তি হয় নাই। আমার আসনে আমি একা হিয়ারিং করেছি। সো তারপরে যেটা ন্যায্য, যেটা মানে বাস্তবে যেটা গ্রহণযোগ্য, সেটা নির্বাচন কমিশন করেছে। অসংখ্য ধন্যবাদ জুবিনা আপা আপনাকে। আমি শেষ প্রশ্ন সানি ভাই আপনাকে শেষ করবো যে বিএনপি যেমনভাবে দেখে যে এই সংবিধান সংস্কারে যে তাড়াহুড়া করে যে দাবি, সেটা আসলে এক ধরনের এর পেছনে এক ধরনের মানে কূট উদ্দেশ্য বা কুউদ্দেশ্য থাকতে পারে, সেটিকে আপনি কিভাবে দেখেন? এবং অনেকে সংস্কার বা রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, রাষ্ট্রের পুনঃসজ্জা, এটা তো আসলে এই পুরো গণঅভ্যুত্থানের অ্যাসপিরেশন ছিল, আকাঙ্ক্ষাটা তো সেটা ছিল। এখন রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে, সংবিধানের সংস্কারের প্রশ্নকে যদি আপনি কুটচাল বলেন, তাহলে তো কেন বলছেন এটা আপনি ভালো। রুমিনা ভাই একটা ইন্টারেস্টিং পয়েন্ট তুলেছেন, যখন আপনারা আসলে প্রধান বিচারপতির কাছ থেকে রেফারেন্স নিয়ে যখন সরকার গঠন করা হয়, তখন স্ট্রিক্ট ইন্টারপ্রিটেশন নেন।
হ্যাঁ, যে সংবিধান সমুন্নত আছে, সংবিধান সব জারি। আমার প্রশ্ন হচ্ছে যে তুমি 106 এর মাধ্যমে অ্যাডভাইজারি ওপিনিয়ন নিয়ে গভর্নমেন্ট ফর্ম করেছে, কিন্তু এই সংবিধানের অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্টের আইডিয়াটা কোন প্রভিশনে লেখা আছে? তাহলে এই এই আইডিয়াটা আসলো কোত্থেকে? এটা কি সংবিধান সম্মতভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের ফরম্যাট পাওয়া গেছে সংবিধানে? আপনি আমাকে প্রভিশন দেখাতে পারবেন? পারবেন না। এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রতিষ্ঠিত হয়েছে, সংস্কার কমিশন প্রতিষ্ঠিত, এটা সংবিধানে কোথায় লেখা আছে? আর ডাকসু জাকসু এটা জাতীয় নির্বাচনে ঐতিহাসিকভাবে বা জাতীয় রাজনীতিতে প্রভাব পড়ে, যে যদিও আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা সঠিক নয়, কারণ একটা